দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছে আমি ডক্টর মাহাজাবিন ইসলাম এবং আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, ব্রেস্ট ক্যান্সার। বাংলাদেশের নারীদের জন্য খুবই সেন্সিটিভ একটি টিস্যু এবং এটি নিয়ে কথা বলবার জন্যে আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আলী আসগর চৌধুরী, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত। আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আরটিভিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আলোচনায় আমাকে সংযুক্ত করার জন্য। স্যার আজকে আমরা কথা বলবো মেয়েদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে। যদি মেয়েদের ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আমাদের একটু বলতেন এবং আর্লি যে লক্ষণগুলো আমরা দেখতে পাই ব্রেস্ট ক্যান্সারের সময় সেগুলো নিয়ে যদি আমাদের একটু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি মন দিয়ে খেয়াল করেন, আমাদের জনসংখ্যার কিন্তু অর্ধেকের বেশি হচ্ছে মহিলারা। কাজে মহিলারা যদি ভালো না থাকে দেশ তো ভালো থাকবে না। তো এই মহিলাদের যে আমরা যদি ক্যান্সারের লক্ষণগুলো দেখি, প্রতি 4 জন নতুন করে আক্রান্ত মহিলাদের একজনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। তার মানে মহিলাদের যত ক্যান্সার হচ্ছে তার প্রায় 25 থেকে 30% হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। কাজে এই ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারকে যদি আপনি ঠিকমতো আগেভাগে ধরতে না পারেন, ওদেরকে চিকিৎসার আওতায় আনতে না পারেন, সঠিক চিকিৎসা দিতে না পারেন, তাহলে এরা কিন্তু ভালো চিকিৎসা না পেলে তাহলে এর প্রভাবটা শুধু ওই মহিলার উপর না, তার পরিবারের উপর, তার সমাজের উপর, সর্বোপরি দেশের অর্থনীতির উপর পড়বে। তাহলে আমরা ক্যান্সার বলতে আমরা কী বুঝবো? যখন আমরা দেখবো একটা মহিলার যে নর্মাল যে ব্রেস্ট ক্যান্সারের কোষ, এই যদি এমন একটা পরিবর্তন হয়ে যায়, তখন যে পরিবর্তনটা আর নর্মাল থাকছে না, হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে। আপনার ওখানে দেখা যাচ্ছে তার ব্রেস্টের মধ্যে কোথাও একটা চাকা দেখা দিচ্ছে, ব্রেস্টের মধ্যে ঘা হয়ে যাচ্ছে, যে আমাদের মা বোনদের যে নিপল যেটা আছে, নিপলটা ভিতরে ঢুকে যাচ্ছে, নিপল থেকে অনেক দিন ধরে দীর্ঘদিন রক্ত পুঁজ এগুলো বেরোচ্ছে, বগলের মধ্যে চাকা দেখা দিচ্ছে, একই জিনিস খেতে পারছে না, তার দুর্বল লাগছে। এই ধরনের পরিস্থিতি হলে আমাদের ধরে নিতে হবে যে হয়তো ওই মহিলার বা ওই রোগীর স্তন ক্যান্সার হয়ে, এই নয় যে সব রোগীর লক্ষণ থাকলেই হবে, কিন্তু এরকম লক্ষণ থাকলে ওনাকে মাথায় রাখতে হবে যে আমার সম্ভবত খারাপ কিছু একটা হয়েছে, আমি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হব। ধন্যবাদ স্যার। স্যার একটু যদি বলতেন নারীদের ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কোন নারীরা ঝুঁকি একটু বেশি থাকে? আপনি যদি সারা বিশ্বের যদি ছবি দেখেন, সারা বিশ্বের বেশি উন্নত বিশ্বে যেখানে ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক বেশি গবেষণা, ওদের অধিকাংশ রোগীর বয়স হচ্ছে 50-এর পরে। তার মানে ওদের ক্যান্সারগুলো, বিশেষ করে ক্যান্সারের মধ্যে অ্যাগ্রেসিভ টাইপের ক্যান্সার, সেগুলো হচ্ছে 50-এর পরে। আনফর্চুনেটলি আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে, আমাদের মানে যাদের মহিলাদের ক্যান্সার হচ্ছে তার বড় একটা অংশের বয়স কিন্তু 50-এর নিচে। তার মানে আপনি যদি বাংলাদেশের যদি মেয়েদের অকাল মৃত্যুর হার দেখেন, আপনি মানে যদি আমাদের পরিসংখ্যান করে দেখেন, ওই 15 থেকে বা 25 থেকে 55 বছর মহিলাদের অকাল মৃত্যুর প্রধান কারণ হচ্ছে স্তন ক্যান্সার। তার মানে যদি বহির্বিশ্বের যে মডেল আমাদের এখানে টিকছে না। আমাদের এখানে আমরা যেটা জানতাম যে বয়স্কদের ক্যান্সার বেশি হবে, কিন্তু আমাদের দেশের একটা বড় সংখ্যার রোগী মানুষ বা মহিলা যাদের বয়স 25 থেকে 55-এর মধ্যে, তারা কিন্তু স্তন ক্যান্সার আক্রান্ত হচ্ছে এবং এই আক্রান্তর ধরনটা কিন্তু একটু অ্যাগ্রেসিভ ধরনের। তার মানে হয়তো আমাদের আরও বেশি গবেষণা করা দরকার, কেন আমাদের এই অল্প বয়সের মহিলারা এত বেশি স্তন ক্যান্সার আক্রান্ত হচ্ছে। জি স্যার, অবশ্যই। স্যার আমরা জানি যে ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে স্টেজিং খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর্লি স্টেজে যে কোনো রোগ যদি ধরা পড়ে সেক্ষেত্রে চিকিৎসা অনেক বেশি সহজ হয়ে যায়। একটু যদি বলতেন একদম প্রাথমিকভাবে একটি মেয়ে কীভাবে বুঝতে পারবে যে তার স্তন ক্যান্সারের দিকে যাচ্ছে? ফার্স্ট বা সেকেন্ড স্টেজে যদি একটা মহিলার ক্যান্সার ধরা পড়ে, তাহলে তার ভালো থাকার সম্ভাবনা যদি 90 থেকে 100 হয়, যখনই সে স্টেজ 3 বা স্টেজ 4-এ পৌঁছবে, তার ভালো থাকার সম্ভাবনা অবশ্যই কমে আসবে। বাইরের দেশে যেমন আপনার সব মহিলাদের একটা রেজিস্ট্রেশন করা থাকে, 40 বা 45 পর সব মহিলাদের একটা ম্যামোগ্রাম বা এই ধরনের নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা আছে। আমাদের যে আর্থসামাজিক বা আমাদের যে অর্থনৈতিক কাঠামোতে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করার ক্ষমতা আমাদের নেই। আমাদের মূল কাজটা হচ্ছে সচেতনতা। আমাদের মহিলারা সবসময় নিজের ব্রেস্টের দিকে খেয়াল রাখবেন। সবচেয়ে জরুরি হচ্ছে তাকে তার লজ্জা ভাঙতে হবে আমাদের, এবং একই সাথে আমরা যারা পুরুষ যারা আছে, আমাদের ফ্যামিলি মেম্বাররা, এটা ভাই হোক, আপনার এই স্বামী হোক, বাবা হোক বা ঘনিষ্ঠ হোক, তাদেরকে ওই মহিলাদেরকে সাহায্য যোগাইতে হবে যে আপনার সমস্যা হলে আপনি আমাদের আগেই বলবেন, এবং তারা যেন দ্রুত চিকিৎসা করতে যায়। উনি যদি নিজের স্তনের দিকে খেয়াল রাখে, বিশেষ করে আমরা বলি, আমরা সবাই জানি, এটা ইউটিউবে দেখা যায়, উনি যদি মাসে একবার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করে, যদিও বহির্বিশ্বে এখন সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটাকে তারা আর রিকগনাইজ করে না, কিন্তু আমাদের মতো গরিব দেশে আমরা মনে করি এটা একটা একদম মানে বিনা পয়সার একটা
পরীক্ষা নিজেরটা নিজে চেক করবেন, চেক করে কোনো সমস্যা থাকলে আপনি দ্রুত আপনার আত্মীয় স্বজনকে জানাবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। এর সাথে যদি আপনার স্তনে এমন কোনো পরিবর্তন দেখেন যেটা স্বাভাবিক না, কোনো চাকার মতো দেখা দিচ্ছে, চাকা ফুলে গেছে, ব্যথা করছে, বগলে চাকা দেখছেন, খেতে পারছেন না, আপনি উচিতভাবে কোনো রকম লাজ লজ্জা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেন। আপনি আরও হয়তো জেনে মানে খুশি হবেন, বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু এখন ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এর ব্যবস্থা আছে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, এই পরীক্ষা নিরীক্ষাগুলো একটা রোগকে ধরার জন্য, স্পেশালি যদি আমরা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে কি কি পদ্ধতি চালু আছে? কারণ হচ্ছে সঠিক যদি আপনি অসুখ শনাক্ত করতে না পারেন তাহলে চিকিৎসার ফলাফল আসবে না। একসময় এবার কি 5-10 বছর আগে বাংলাদেশে এই ধরনের ক্যান্সারের পরীক্ষার মান নিয়ে আমাদের অনেকের মধ্যে নানা রকম সন্দেহ দোদুল্যমান ছিল। আমি বলবো সৌভাগ্যবশত আমাদের সবার চেষ্টায় আমাদের পরীক্ষা নিরীক্ষার মান কিন্তু অনেকাংশে এখন আন্তর্জাতিক মানে হচ্ছে, যেটা যদি কোনো কারো ব্রেস্ট ক্যান্সার সন্দেহ করে উনি প্রথমে একজন বিশেষজ্ঞ দেখাবেন, বিশেষজ্ঞ বোঝার চেষ্টা করবেন যে আমি এখানে পরীক্ষা নিয়ে করার দরকার আছে কিনা। ইউজুয়ালি আমরা যেটা করি, প্রথমে আমরা একটা ম্যামোগ্রাম বা আলট্রাসোনোগ্রাম করে আমি বোঝার চেষ্টা করি যে এই যে চাকা যেটা দেখছি এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা। এরপর সাধারণত করে কি আমরা বলি কি এই একটা কোর বায়োপসি বলে, আগে একসময় সুই দিয়ে একটা পরীক্ষা করতে অ্যাফেনিসি, এখন বাইরে বিশ্বে বলছে অ্যাফেনিসি করাটা মানে মানে ঠিক আপনার অ্যাফেনিসি দিয়ে চিকিৎসা করা যায় না। কারণ আমরা আগে কোর বায়োপসি করে আমরা বোঝার চেষ্টা ক্যান্সারটা হয়েছে না। ক্যান্সার হওয়ার পর আমার তো দুটো জিনিস দাঁড়াচ্ছে, ক্যান্সারটা কোন স্টেজে আছে, স্টেজিংয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা লাগে সাধারণত, হয়তো খুব সিটি স্ক্যান এই যথেষ্ট, এই চেয়ে বেশি পরীক্ষা আর লাগে না। আর ওর পর আমরা যেটা করি এখন সেটা হচ্ছে ওই ক্যান্সারের একটা রিসেপ্টর স্ট্যাটাস বলি, আমরা বলি হরমোন পজিটিভ, হরমোন নেগেটিভ, HER2 পজিটিভ। এইগুলো ভাগ করার পর একটা হচ্ছে ক্যান্সারের একটা মলিকুলার প্রোফাইলিং হচ্ছে, একটা স্টেজিং হচ্ছে। এরপর একটা সাধারণত একটা মানে ক্যান্সারের ডাক্তার, সার্জন সবাই মিলে একসাথে বসে দেখে যে এই রোগীটাকে কী চিকিৎসা দেওয়া হচ্ছে, আমরা কি আগে সার্জারিতে যাব, নাকি আমরা ক্যান্সারের ইনজেকশন দিব, নাকি আগে অপারেশন করবো। এক একটা রোগের চিকিৎসা এক এক রকম হবে, এটা নির্ভর করবে তার স্টেজিং এবং মলিকুলার প্রোফাইল। এখন আরও যদি দেখেন সার্জারি এখন পরিবর্তন হচ্ছে, একসময় ব্রেস্ট ক্যান্সার মানে পুরো ব্রেস্ট ফেলে দেওয়া হতো, এখন আর ওই মধ্যে নেই। এর যখনই সুযোগ থাকে আপনি পুরো ব্রেস্টটা না ফেলে যে অংশটা অসুখ সেটা ফেলে বাকি ব্রেস্টটা রেখে দিতে হবে, যাতে করে আমার মা বোনেরা তার স্বাভাবিক যে অ্যানাটমি নিয়ে আল্লাহ প্রদত্ত থাকতে পারে, সেই সুযোগ তৈরি হয়েছে। স্যার, আমাদের এই ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে এই পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা আপনি বলছিলেন, সেগুলো কি দেশের সর্বত্র সমানভাবে পাওয়া সম্ভব? আপনি এখন যেটা বলতে পারেন যে বিভাগীয় শহরগুলোতে এই ধরনের সবগুলো পরীক্ষা এখন চলে এসেছে, বিভাগীয় শহর এবং অনেকগুলো জেলা সদরেও কিন্তু এই ধরনের পরীক্ষা নিরীক্ষা। আমাদের যেটা দাঁড়িয়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু বিকেন্দ্রীকরণ আমি বলবো সরকারের বেসরকারি দুইভাবে সমানভাবে আগাচ্ছে, মানে বেসিক পরীক্ষাগুলো সব জায়গাতে হচ্ছে। এখন আপনি বিভাগীয় হাসপাতালগুলো দিবেন কি, আপনি যদি দেখেন যে অনেকগুলো এই আপনি যদি যান, ধরেন আপনি বগুড়া কিংবা আপনার সিরাজগঞ্জ, এইসব জায়গাতে পর্যন্ত এখন আন্তর্জাতিক মানের এখন ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা চলে গিয়েছে। তারপর বিভাগীয় সরকার আছে, কাজে এখন পরীক্ষা নিরীক্ষা আর কোনো বড় মানে সমস্যা বলে আমার কাছে মনে হয় না। স্যার, ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে আপনি স্টেজিংয়ের কথা বললেন এবং স্টেজিংয়ে কিছু পরীক্ষা নিরীক্ষার কথাও বললেন। স্যার, এই ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক টেস্টিং বা বায়োমার্কারের গুরুত্বটা আসলে কতটুকু? আপনাকে ধন্যবাদ। আপনি এখন এটা যেটা দুভাবে আমরা এটা দেখতে পারি, একটা হচ্ছে আমরা যদি ব্রেস্ট ক্যান্সার দেখি, ব্রেস্ট ক্যান্সারের একটা বড় অংশ হচ্ছে বংশগতির সাথে জড়িত। এটা হয়তো খুব মানে 15-20 এরকম একটা ফিগারের কাছাকাছি হবে। তাদের ক্ষেত্রে আমরা ওই পরীক্ষাগুলো আমরা করতে বলি, যেমন আমরা বলি আমরা ব্রাকা টেস্ট বলি। এতে দুটো দিক আছে, একটা হচ্ছে ওই রোগী যদি আপনার এই ধরনের তার মানে জেনেটিক তার চেঞ্জ থাকে, তাহলে তার ছেলে মেয়েরা বা তার এই ধরনের অসুখগুলো তাদের হওয়ার বা বিশেষ করে তার মেয়েদের মধ্যে বা হওয়ার সম্ভাবনা আছে কিনা, তাদের উচ্চ ঝুঁকি আছে কিনা, সেটা মাথায় রেখে আপনি তাদেরকেও আগেভাবে পরীক্ষা আনতে পারবেন কিনা সেটা। আর ওই পরীক্ষা করে যাকে করছেন তার অন্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং ওই পরীক্ষার উপর বেস করে তাকে কোনো চিকিৎসা দেওয়া যায় কিনা। কারো যদি যেমন ব্রাকা মিউটেশন থাকে তার এগেনস্টে আপনাকে চিকিৎসার ব্যবস্থা আছে। বিশেষ করে আমাদের দেশের ব্রেস্ট ক্যান্সারের একটা অংশ থাকে যাদেরকে আমরা বলি ট্রিপল নেগেটিভ, যাদের হরমোন নেগেটিভ, তাদের ক্ষেত্রে এই ধরনের পরীক্ষার অত্যন্ত গুরুত্ব বহন করে। আচ্ছা, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি একটু বলতেন, এই টেস্টিংগুলো কতটুকু করা হয় এবং এগুলো কতটুকু আমাদের মানুষরা আসলে অ্যাভেল করতে পারে? চিকিৎসার মূল সমস্যা হচ্ছে, একটা বড় সমস্যা হচ্ছে আমাদের যে অর্থনৈতিক সামর্থ্য। আমাদের দেশের অধিকাংশ রোগী যেটা প্রান্তিক
তাদের স্বভাবতই তাদের অর্থনৈতিক সামর্থ্যটা অত বেশি না। আপনি জেনে এটা হয়তো খুশি হবেন, সরকারের পক্ষ থেকে এই ধরনের রোগীদেরকে এককালীন কিন্তু এখন একটা 50,000 টাকার একটা সুবিধা দেওয়া হচ্ছে। এই টাকাটা ওরা পাচ্ছে এবং ওই বিভাগীয় যে ক্যান্সার হাসপাতালগুলো হতে যাচ্ছে হয়তো এই বছরের শেষের দিকে 8টা বিভাগীয় হিসেবে বিশেষ 8টা ক্যান্সার হাসপাতাল চালাচ্ছে, ওখানে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা সবগুলোর ব্যবস্থা থাকবে। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এই ইনফরমেশনগুলো জানতাম না, আশা করি এখন দর্শকরা এগুলো সম্পর্কে অনেকটুকু জানতে পারবে। স্যার একটু যদি জানতে চাই যে থেরাপি, যে নতুন নতুন থেরাপিগুলো আসছে, হরমোনাল থেরাপি অ্যান্ড জেনেটিক থেরাপি, সেগুলো কতটুকু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে চালু করা হচ্ছে বা আমাদের রোগীরা এই সেবাগুলো পাচ্ছেন? আমরা বাস্তববাদী, যেহেতু এই ধরনের উন্নত যে চিকিৎসাগুলো বলছেন এগুলো ধরেন ব্রেস্ট ক্যান্সার রোগী সবার কিন্তু লাগছে না। আমাদের অধিকাংশ রোগীগুলোকে যদি আমরা প্রাথমিক পর্যায়ে ধরে ফেলতে পারি তাহলে হয়তো অধিকাংশ সার্জারি পরে ক্ষেত্র বিষয়ে কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, এইটাতে আমাদের অধিকাংশ রোগীর চিকিৎসা করা সম্ভব। কিছু রোগী আছে যারা হয়তো অ্যাডভান্স থাকবে, যাদের কোনো কারণে ওষুধটা আবার ফেরত আসছে, যাদেরকে বারবার চিকিৎসা দেওয়ার পরেও ওষুধ যাচ্ছে না, তাদের ক্ষেত্রে এই ধরনের মলিকুলার প্রোফাইলিং বা এই আপনি যেটা বলছেন জেনেটিক টেস্টিংগুলো দরকার আছে। তো এদের সংখ্যা খুব বেশি না, তবে আমি আবার বলছি এই কিন্তু আমাদের বড় বড় শহরগুলোতে এই ধরনের সবগুলো পরীক্ষার এখন মানে সুযোগ তৈরি হয়েছে এবং এই ধরনের আন্তর্জাতিক মানের ল্যাব ইতিমধ্যে আছে এবং নতুন নতুন ল্যাব আরও তৈরি হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারছিলাম আপনার কাছ থেকে। বিরতির পরে এসে বাকিটুকু জানবো। দর্শক, আপনারা দেখছিলেন RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়ান। এবার নিয়ে দেব একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনাদের আবার স্বাগত জানাচ্ছি RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়ান। স্যার, স্তন ক্যান্সারের যে চিকিৎসার পদ্ধতি আপনি বলছিলেন সেগুলোতে অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে, সে সম্পর্কে যদি আমাদের একটু বলতাম। আপনাকে ধন্যবাদ। এই ধরনের ভিত্তি কিন্তু আমাদের রোগীদের মধ্যে কাজ করে এবং ক্ষেত্র বিষয়ে দেখা যাচ্ছে তাদের অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া। তবে আমাদের জন্য আপনি জেনে মানে খুশি হবেন যে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া অধিকাংশ কিন্তু সাময়িক, সময়ের সাথে সাথে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আর থাকে না, মানে এগুলো স্থায়ী না। এবং ওই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এখন মানে ম্যানেজ করার মতো ক্যাপাসিটি বা দক্ষতা বা এই অন্যান্য ওষুধগুলো এখন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল। বিশেষ করে ধরুন আপনি কেমোথেরাপি দেওয়ার সময় চুল যাচ্ছে, হয়তো একটু এই আপনার চামড়ার রং পরিবর্তন হচ্ছে, নখের রং পরিবর্তন হচ্ছে, মুখের ঘা হচ্ছে, দুর্বলতা আসছে, এগুলো কিন্তু সময়ের সাথে সাথে সবগুলো আস্তে আস্তে চলে যাবে। অধিকাংশ রোগী চিকিৎসা শেষ করে আবার তার স্বাভাবিক জীবনে সাফল্যের সাথে প্রত্যাবর্তন করতে পারে। স্যার, এবার যদি একটু দর্শকদের লেন্স থেকে কোয়েশ্চেন করি, স্তন ক্যান্সার কি পুরোপুরি নিরাময়যোগ্য? আপনাকে ধন্যবাদ। প্রশ্নটা কঠিন, তবে একই সাথে আমি যেটা বলি সেটা হচ্ছে আপনাকে জীবনকে আপনি দুভাবে দেখবেন। একটা হচ্ছে মানুষ তো আপনার অন্য প্রাণীর মতো না, সে বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে, যুদ্ধ করে বাঁচবে। ব্রেস্ট ক্যান্সার যদি আপনি আর্লি স্টেজে ধরা পড়ে আপনি মানে অলমোস্ট মানে আমরা বলি শতভাগ রোগীর চিকিৎসা সাহায্য ভালো হবে। এখন কিন্তু ইভেন কি স্টেজ 3 বা 4-এ অসুখ ধরা পড়লে, স্টেজ 4 যেটা বলি আমরা মেটাস্টেসিংয়ে অসুখ ধরা পড়লেও মানে চিকিৎসা ব্যবস্থার এত অভূতপূর্ব উন্নতি হয়েছে, আপনি 8-10 বছর এইসব রোগী খুব একটা কোয়ালিটি লাইফ নিয়ে এসে বেঁচে থাকতে পারবে। তখন তার এর কাছে তখন আর অসুখটা তার কাছে আর মানে কী বলবো কোনো মৃত্যু পরোয়ানা হবে না। সেটা একটা ক্রনিক ডিজিজে, যেমন আপনি ডায়াবেটিস নিয়ে, প্রেশার নিয়ে বা অন্যান্য ক্রনিক ডিজিজ নিয়ে যেমন বেঁচে থাকতে পারছেন, এখন স্তন ক্যান্সারও সঠিক চিকিৎসার মাধ্যমে একটা কোয়ালিটি লাইফ নিয়ে ক্রনিক ডিজিজের মধ্যে বেঁচে থাকা সম্ভব। স্যার, ক্যান্সারের চিকিৎসা পাওয়ার পরবর্তীতে আসলে ক্যান্সার রোগীদের ফলো আপ শিডিউলটা কেমন থাকবে? আপনি যে ফলো আপ যেটা বললেন, ফলো আপটা অত্যন্ত জরুরি, দুটো কারণে জরুরি। একটা হচ্ছে অসুখটা ফেরত আসছে কিনা, আমরা ওই রোগীটাকে অসুখ ফেরত আসছে কিনা আমরা আগেভাগে ধরে ফেলতে চাই। দ্বিতীয় যেটা হচ্ছে সেই চিকিৎসাটা পেয়েছে এতদিন, ওই চিকিৎসা অনেক সময় দেরিতে হলেও পরবর্তী তার একটা সমস্যা করতে পারে, ওই সমস্যাগুলো হচ্ছে কিনা, অথবা বর্তমানে যে চিকিৎসাটা পাচ্ছে এই চিকিৎসার কারণে তার সমস্যা হচ্ছে কিনা, অথবা ওষুধগুলো কাজ করছে কিনা। তাই আমরা যদি ফলো আপগুলো ঠিকমতো করতে পারি, ওষুধটাকে যদি আমরা আবার ফেরত সেটা আগেভাগে ধরে ফেলতে পারি, তাহলে রোগীটাকে আবার সম্পূর্ণ সুস্থ করার চেষ্টা নেওয়া সম্ভব। সাধারণত আমরা মোটা দাগে যেটা বলতে পারি, প্রথম 3 বছর আমরা খুব ক্লোজ ফলো আপ করি, অল্প দিন পর পরে ডাক্তারের কাছে আসা যাওয়া করতে হয়। তারপর 3 থেকে 5 বছরের মধ্যে আমরা আরেকটু রিল্যাক্স ফলো আপ করে 5 বছর পার করতে পারলে সাধারণত আমরা একটু রিল্যাক্স ফিল করে
তখন আমরা ফলো আপগুলো হয়তো 6 মাস পর পর বা ক্ষেত্র বিশেষে আর একটু ওই মানে আপনার যা যেরকম লাগবে একটু রিল্যাক্সড হয়ে যায় আমরা ফলো আপ করি। এর মধ্যে রোগীরাও ট্রেন্ড আপ হয়ে যায়, তারাও বুঝতে পারে যে কোন সময় তাকে আগেভাবে ডাক্তারকে যেতে হবে। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার একটু যদি জানতে চাই, ক্যান্সার পরবর্তী সময়ে একটা স্বাভাবিক জীবনে ফেরত আসা কি সম্ভব নারীদের পক্ষে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটা চমৎকার প্রশ্ন করেছেন। কারণ হচ্ছে যদি যাকে আপনি ঠিক আমি আগে বলেছি আমাদের অধিকাংশ রোগী যাদের এখন স্তন ক্যান্সার হচ্ছে তারা হচ্ছে আমাদের সমাজের মূল ভিত্তি কীভাবে, যদি 25 থেকে 55-এর মধ্যে যেসব মহিলাদের ক্যান্সার হচ্ছে তারা কারো মা পরিবারের প্রধান, উনি যদি ঠিক না থাকেন ওই পরিবার ঠিক থাকবে না। তাহলে এরা যদি চিকিৎসা শেষ করে যদি নর্মাল লাইফে ব্যাক করতে না পারে বা আমরা যেটা বলি রিহেবল পুনর্বাসন করতে না পারে, তাহলে চিকিৎসা তো আপনার সম্পূর্ণ সার্থক বলা যাবে না। সেই জন্য আমাদের এখন অধিকাংশ রোগী কিন্তু এখন আর্লি ব্রেস্ট ক্যান্সারে তারা নর্মাল লাইফে ব্যাক করতেছে, কেউ চাকরি করছে, কেউ ইভেন কি আবার সন্তানের মা হচ্ছে, তারা পরিবারে আবার আগের মতো ভূমিকা রাখছেন। অনেকে আছেন কি তারা সমাজে ক্যান্সার বিরোধী যে আপনার অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা তারাও ক্যান্সার অ্যাডভোকেট হিসেবে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন। সে মানে সেই জন্য ক্যান্সার চিকিৎসার একটা বড় গুরুত্বপূর্ণ হওয়া উচিত যে রিহ্যাবিলিটেশন। আস্তে আস্তে যেহেতু আমাদের একটা অর্থনৈতিক আপনার কী বলবো সামর্থ্যটা সীমিত, তারপরেও আমরা আস্তে আস্তে এটা সমাজ কীভাবে এদেরকে রিহ্যাবিলিটেশন করা যায় সেটাও আমরা গুরুত্বের সাথে নিয়েছি এখন। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার দেখা যায় ক্যান্সার রোগীর সাথে পুরো একটি পরিবার জড়িয়ে যায়, সেক্ষেত্রে পুরো পরিবারটিকে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের গুরুত্বটা কতটুকু? আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের অধিকাংশ মহিলা রোগী কিন্তু নিজে চিকিৎসা করার ক্যাপাসিটি তার নেই। তার চিকিৎসাটা করতে পারবে কে? তার পরিবার যদি তাকে সাপোর্ট না দেয়। তার পরিবার যদি মনে করে যে আমি যে পয়সাটা খরচ করছি এটা আমার জন্য ঠিক হচ্ছে কিনা বা করবে কিনা, তার মানে এই যে মানসিক একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তারপর রোগী নিজেও একটা অপরাধ বোধ হয়, আমার পিছনে মনে সব টাকা পয়সা চলে গেল। ওই ধরনের পরিস্থিতিতে আমরা চিকিৎসক পরিবার সবাই যদি আমরা একসাথে একটা কোঅর্ডিনেশন করে বোঝার চেষ্টা করি যে না আপনার রোগীটা তো সুস্থ হয়ে যাবে, আবার আগের জীবনে ব্যাক করবে, এবং এই অসুখ হওয়াটা কোনো অভিশাপ না, এটা অন্য আর 10টা অসুখের মতো স্বাভাবিক অসুখ। তাহলে এই ধরনের যদি আমরা যারা চিকিৎসা দিচ্ছি বা বাইরের দেশে হয় কি এই ধরনের রোগীদের জন্য কাউন্সিলর থাকে বা তার পরিবারের জন্য কাউন্সিলর থাকে। আমাদের তো এই সীমিত সম্ভব না, কিন্তু আমরা যারা চিকিৎসা দিচ্ছি তা আমরা যদি একটু যদি তার রোগীকে রোগীর পরিবারকে এই ধরনের চিন্তাভাবনাগুলো মাথায় দিয়ে দিতে পারি যে না এইটা কোনো মানে তার জন্য কোনো অভিশাপ না, এটা অন্য আর 10টা রোগের মতো রোগ, এবং চিকিৎসা করলে অধিকাংশ রোগী সুস্থ হয়ে আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফেরত যাবে এবং আপনার পরিবারের নর্মাল যে কর্মকাণ্ড সে আবার সম্পৃক্ত হইতে পারবে। আমার মনে হয় এই ধরনের সমস্যাগুলো থেকে কাটিয়ে ওঠা সম্ভব। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার আরেকটি কথা যদি একটু জানতে চাই, দেখা যায় অল্প বয়স্ক মেয়েদের ব্রেস্টে অনেক সময় তারা চাকা পায়, কিন্তু সেটি ক্যান্সারের দিকে যায় না, যেটাকে আমরা ফাইব্রোঅ্যাডেনোমা বলি, সেটা নিয়ে যদি একটু বলতেন। আমরা বলি যে আপনার যে পিউবার্টি বা আপনার কৈশোরকাল থেকে যখন সে আস্তে আস্তে পূর্ণাঙ্গ মহিলাতে পরিণত হচ্ছে ওই সময় তার কিছু পরিবর্তন থাকে। এগুলো অধিকাংশ ক্ষেত্রে এগুলো একেবারেই আপনার ভয় পাওয়ার কিছু নেই। যদি এরকম কোনো তার পরিবর্তন থাকলে তার উচিত হবে একটা ভালো মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে। আমাদের ধারণা এগুলো একটা ভালো পরামর্শ পেলে একই সাথে সে যদি তাকে যদি বুঝিয়ে দেওয়া হয় তার মানে মানসিক যে ভয় ভীতি এগুলো আর থাকবে না। অধিকাংশ ক্ষেত্রে আপনার আমরা যত দেখেছি ওনারা খুব অল্প মাত্রা হয়তো ওষুধপত্র দেন, ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। স্যার অনেকের ভ্রান্ত ধারণা থাকে যে ব্রেস্ট ক্যান্সার হলে মাতৃত্বে কিছু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনার মতামত কি? আপনাকে ধন্যবাদ। এটা এই প্রশ্নটাকে আমরা একটু বড় আকারে দেখতে চাই। সেটা হচ্ছে ধরেন এই যদি যেসব মহিলাদের কম বয়সে ক্যান্সারটা হবে তাদের এই প্রশ্নগুলো বেশি আসবে। একটা প্রশ্ন আসতে পারে যে তার পারিবারিক জীবন, আমরা নিশ্চয় দিতে বলতে পারি তার পারিবারিক জীবনে সে একদম মানে 8-10 জনের মতো স্বাভাবিক। তার সাথে যে তার স্বামী বলেন বা যারা থাকবে তাদের এই কোনোভাবে এই অসুখে তাদের আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে নিজে তার সামাজিক জীবনে এই ক্যান্সারটা কোনো রকম বা পারিবারিক জীবনে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না। আর যারা আপনার পরবর্তী সময়ে সন্তান নিতে চায়, আমরা আগেই বলেছি আপনাকে একটা বিরাট অংশ মানে আপনার ব্রেস্ট ক্যান্সার রোগী একটা নির্দিষ্ট সময় পর তারা কিন্তু আবার সন্তানের জন্ম দিয়েছেন, তারা আবার বাচ্চার মা হয়েছে। এটা এখন বর্তমানে এটা খুব মানে বড় কোনো আর সমস্যা না। তাহলে আমরা যদি এই ধরনের ভুল ধারণা থেকে আমরা পরিবার বা আমাদের সমাজ সবাই বেরিয়ে আসতে পারি, তাহলে ওই মহিলার পক্ষে এই ক্যান্সার থেকে যুদ্ধ জয়লাভ করাটা অনেক বেশি সহজ হবে।
তা সর্বোপরি আপনার কাছে এটা জানতে চাইবো, আমাদের দেশের নারীদের আপনি কি পরামর্শ দিতে চান ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে শ্রদ্ধা জানাতে চাই আমাদের মা বোনদেরকে, যাদের কারণে আমাদের সমাজ সংসার সব ঠিক আছে। ওনাদের প্রতি আমার প্রথম পরামর্শ হচ্ছে আপনি নিজেকে ভালোবাসতে শিখুন। আপনার শরীরে কোনো সমস্যা হচ্ছে, আপনি এটা লুকাবেন না, আপনি সাহস করবেন, কারণ এটা আপনার অধিকার। আপনি সারাদিন খেটে মরবেন, সেটার সময় চলে গিয়েছে। আপনার কোনো সমস্যা হচ্ছে, আপনি লজ্জার ভয়ে চুপ করে থাকবেন না, আপনি আপনার সমস্যাটা জানাবেন, যাতে করে শুরুতেই অসুখটা ধরা পড়তে পারে, আপনি সম্পূর্ণ সুস্থ হওয়ার একটা বড় সুযোগ যেন তৈরি হয়। আর নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, আপনি স্বাভাবিক জীবনযাপন করবেন, স্বাস্থ্যকর জীবনযাপন করবেন, ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলুন। আপনি আশা করা যায় অধিকাংশ ক্ষেত্রে আপনি সুস্থ থাকবেন। আর কিছু ক্যান্সার আপনি চাইলেও আপনি আটকাইতে পারবেন না, এটা তো আপনার জানি না যে কার ক্যান্সার হবে কি হবে না। যদি আপনি সচেতন থাকেন, যদি শুরুতে ধরে ফেলতে পারেন, তাই আপনি নিজেও ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে, সমাজও ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আমরাও চাই আমাদের নারীরা সম্মান নিয়ে বেঁচে থাকুক এবং ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতন হোক। তার পুরোটি সময় জুড়ে আমাদেরকে এতগুলো তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, RTVকেও ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। আমার কথা দিয়ে যদি কারো সামান্য উপকার হয়, তাহলে সবাইকে ধন্যবাদ। দর্শক, অনেক অজানা তথ্য জানা হলো আমাদের স্তন ক্যান্সার সম্পর্কে। আশা করছি সেগুলো প্রাত্যহিক জীবনে আপনাদের অনেক কাজে আসবে। এখন বিদায় নিচ্ছি RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডি ক্যাফে থেকে, পাওয়ার্ড বাই নেভিয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।